অবশেষে আয়ুষীকে ফিরে দিয়েছে তার পরিবারে বিজিত লাহিড়ী। অন্যদিকে রথযাত্রায় এবার বিরাট বিস্ফোরক ঘটতে চলেছে। ফেঁসে যাচ্ছে কর্ণ চ্যাটার্জি সহ সৌরভ সবাই। হ্যাপি বার্থডে দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো পরশুরাম বলরামকে ফোন করে জানায়, আমার কাছে সমস্ত অপরাধের নথি রয়েছে, আমাকে কেউ ছাড়বে না। অতএব রথযাত্রায় এবার বিস্ফোরক ঘটবে, প্লাস্টিক হবে, বুঝতে পেরেছিস? তখন বলরাম বলে, বুঝতে পেরেছি। এটা বলে পরশুরাম ফোনটা রেখে দেয়। এদিকে বিজিত লাহিড়ী আয়ুষীকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর জয় জগন্নাথ বলে রথযাত্রা জানাতে থাকে। তখন আয়ুষী ঘৃণার চোখে বলে, তোমার মতো পাপীর মুখে জগন্নাথ দেবের নাম মানায় না। বিজিত তখন বলে, আমি জানি পাপী, মহাপাপী, আর সে কারণে আজ পাপক্ষরণ হবে। তখন আয়ুষী বলে, মানে? বিজিত তখন রহস্যময় ভঙ্গিতে বলে, এখন নয়, পরে বুঝবে, আগে তৈরি হয়ে নাও। আয়ুষী বলে, কোথায় যাব? বিজিত বলে, রথযাত্রায়, তোমার বাবার বাড়িতে আজ রথযাত্রা। সেখানে বলরাম, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবের সামনে আজ এক নতুন ইতিহাস তৈরি হবে। রথের চাকা ঘুরবে, আর সেই সঙ্গে বদলে যাবে অনেকের ভাগ্য। আয়ুষী বুঝতে পারে বিজিতের কথার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। সে তখন বলে, তুমি আসলে কি করতে চাচ্ছ? বিজিত তখন রহস্যময় হেসে বলে, আমি একা নই, আমার সঙ্গে কর্ণ চ্যাটার্জি আছে, বাবিন মুখার্জি, কাবির আছে, বাপ্পা আছে, শীতল আছে, আরও অনেকেই আছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এরপর সে আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, আজকের পর আর কোনো মামলা থাকবে না, সব কেস শেষ, সব ফাইল গায়েব, কেউ কোনো প্রমাণ খুঁজে পাবে না। আয়ুষী অবাক হয়ে যায়, সে বুঝতে পারে একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গিয়েছে। বিজিত তখন বলে, চলো প্রভু জগন্নাথের দর্শন করব, দুজনে একসঙ্গে আশীর্বাদ নিব। আয়ুষী তখন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলে, আশীর্বাদ? তোমার মুখে না এসব কথা মানায় না। বিজিত তখন তার হাতে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে, এটা পরে নাও, আর চলো আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। তখন আয়ুষী রাগান্বিত হয়ে বলে, আমাকে একদম ছাড়ার চেষ্টা করবে না, আমি নিজেই পরে নিতে পারবো। বিজিত তখন বলে, যেমন ইচ্ছে, তবে আজ সবাই সুন্দর করে সেজে আসবে আর আমার স্ত্রী আসবে না? এটা তো নয়, এটা তো হতে পারে না। আয়ুষী বলে, একদম আমাকে স্ত্রী বলবে না, আমি তোমার স্ত্রী নই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা বললে বিজিত একটুও কষ্ট পায় না, বরং আরও তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে। আয়ুষী কান্না করে বলে, তোমাকে ছাড়তেও পারছি না, কাছে টানতেও পারছি না, ভালোবাসতেও পারছি না, আবার ঘৃণাও করতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না কি করব। তারপর নিজেকেই সামলে নিয়ে বিড়বিড় করে বলতে থাকে, এখন একটাই ভরসা, প্রভু জগন্নাথ, তিনি সব ঠিক করবেন। এরপর বিজিত আয়ুষীর সামনে একটা পিস্তল ধরে, যা দেখে আয়ুষী ভয় পেয়ে যায়। তখন বলে, এটা কেন? বিজিত তখন বলে, এর মধ্যে 6টা গুলি রয়েছে পরশুরামের জন্য। পরশুরাম তো আমার জন্য একটা গুলি রেখেছে, ওর জন্য আমি 6টা গুলি রেখেছি, কারণ আমি ঝুঁকি নিতে চাই না। আগে কেস শেষ হবে, তারপর বাকিটা। এদিকে মুখার্জি বাড়িতে রথযাত্রার আনন্দ শুরু হয়ে গিয়েছে। চারদিকে উৎসবের সাজ, অতিথিদের ভিড় আর হাসি আনন্দের মুখর পরিবেশ। কর্ণ চ্যাটার্জি পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছে। ফুটপাত থেকে গরম গরম জিলাপি পাঁপড় নিয়ে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য। এরপর সেগুলো সবাইকে দিয়ে একসঙ্গে মিলে যেতে চায়। ছোট বড় সবাইকে জিলাপি পাঁপড় দিতে থাকে আর বলে, আনন্দ করো। একে একে সবাইকে সে নিজেই এগুলো তুলে দিচ্ছে। প্রাচী, নবী, ডেডো কেউ বাদ যায় না। তখন নন্দিনীকে গিয়ে বলে, শুভ রথযাত্রা ম্যাডাম, নিন জিলাপি পাঁপড় খান। এদিকে দীপালিকে গিয়েও জিলাপি পাঁপড় দিতে থাকে কর্ণ চ্যাটার্জি। তখন বলে, মাফ করবেন, এগুলো আমি আজকে খেতে পারবো না, আমি উপোস রয়েছি। কর্ণ তখন বলে, কোনো সমস্যা নেই, শুভ রথযাত্রা। চারপাশে সবাই কর্ণের এই পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। যে মানুষ একসময় অহংকারে ভরা ছিল, সে আজ সাধারণ মানুষের মতো রাস্তার দোকান থেকে খাবার কিনে সবার হাতে তুলে দিচ্ছে। পরিবারের প্রবীণরা মজা করে বলতে থাকে, দেখো তো আমাদের কর্ণ চ্যাটার্জি আজ একেবারে সাধারণ মানুষ হয়ে গিয়েছে। হাসির রুল পড়ে যায় চারিদিকে। ঠিক তখনই সেখানে তটিনী, পরশুরাম, পিকু, লাট্টু এসে পৌঁছায়। সবাই তাদেরকে দেখে মুগ্ধ হয়ে যায়। এদিকে কর্ণ চ্যাটার্জি তার বৌমা বলে ডাকতে থাকে, বলছি, বৌমা, খুব সুন্দর মিষ্টি ডাক, তাই না? আজকাল তো এভাবে কেউ ডাকেই না, কিন্তু আমার বৌমাকে আমি খুব ভালোবাসি, ওকে আমি বৌমা বলেই ডাকি। এরপর সেখানে আরাধা চলে আসে। আরাধাকে দেখে কর্ণ চ্যাটার্জি খুব খুশি হয়ে যায়, কারণ তার দেওয়া শাড়িটাই পরেছে। তখন কর্ণ চ্যাটার্জি বলে, খুব সুন্দর লাগছে, আর আমি খুব খুশি হয়েছি
আমার দেওয়ার শাড়িটাই তুমি পরেছ। কারণ পরিবারে এসব ঝগড়াঝাটি লেগেই থাকে, সব ভুলে যেতে হয়, বুঝতে পেরেছ? এক ছাদের নিচে থাকলে ঠোকাঠুকি তো হবেই। এরপর আহ্বান করা হয় তটিনী এবং পরশুরামকে। কর্ণ চ্যাটার্জি বলে, আসো আসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। এদিকে পিকু এবং লাট্টুকে কর্ণ চ্যাটার্জি জিলাপি এবং পাঁপড় দিতে থাকে, কিন্তু ওরা কেউ খায় না। দীপালি তখন পরশুরামের কাছে গিয়ে শুভেচ্ছা জানায় আর বলে, বাবা কিছু মুখে দিবে না? পরশুরাম তখন বলে, মাফ করবেন, আমি খেয়ে এসেছি। তটিনী তখন বলে, আমার বাচ্চাদেরও সকালে নাস্তা আমি খাইয়ে এসেছি। দীপালি তখন বলে, দুপুরবেলা খাবার? তখন পরশুরাম বলে, হ্যাঁ, দুপুরবেলা ওরা খেয়ে যাবে। এদিকে কর্ণ চ্যাটার্জি তটিনীর দিকে তাকিয়ে বলে, তটিনী, অনেক ধন্যবাদ। আমার ছেলের বিরুদ্ধে যত মামলা ছিল তুলে নিয়েছ, এতে আমি সত্যিই খুশি। এসব মামলা মোকদ্দমা নিয়ে আর কতদিন? জীবন চলতে গেলে মানুষ ভুল করে, আইনও তার বিচার করে। এসব ভুলে নতুন করে শুরু করা যাক। শিবপ্রসাদ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছে। কর্ণ আরও বলতে থাকে, জানো তো একটা প্রবাদ আছে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। আরও প্রবাদ রয়েছে, যাই হোক এখন বলার দরকার নেই। আচ্ছা সবাই চুপ করে কেন আছো? আজ তো আনন্দের দিন, তাই না? আনন্দ করো, ফুর্তি করো। আজকের দিনটা জানো তো আমার জন্য সবচেয়ে স্মরণীয় দিন। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, আমার স্ত্রী, আমার বৌমাকে ফিরে পেয়েছি। আমার বিরুদ্ধে যত মামলা ছিল, আমার ছেলের বিরুদ্ধে যত মামলা ছিল, সব শেষ হয়ে গিয়েছে। এই আনন্দের জন্য আজ রাতে একটা বড় পার্টি আয়োজন করেছি তটিনী। তুমি, শিবপ্রসাদ, তোমার ছেলে মেয়েকে নিয়ে অবশ্যই আসবে। এদিকে সৌরভ এসে পরশুরামকে বলে, সব ভুলে যা, ডিপার্টমেন্টে অনেক কিছুই হয়, পুরানো কথা সব ভুলে যা, রথযাত্রা শুরু হোক। এদিকে ত্রিপুর্ণা বলে, না এখনই শুরু হবে না। আমার মেয়ে আয়ুষী কোথায়? আগে আমার মেয়েকে আনা হোক, তারপরেই রথযাত্রা শুরু হবে। কর্ণ চ্যাটার্জি তখন বলে, চিন্তা করবেন না, অবশ্যই আসবে আয়ুষী, অবশ্যই আসবে। অন্যদিকে দেখা যায় বিজিৎ আয়ুষীকে নিয়ে চলে এসেছে তার বাড়ির সামনে গাড়ি করে নিয়ে। তখন বিজিৎ আয়ুষীকে বলে, যাও এখন তুমি তোমার বাড়ির ভিতর চলে যাও। আয়ুষী তখন বলে, তুমি কোথায় যাবে? বিজিৎ বলে, এই ভিড়ের মধ্যেই থাকবো, আমাকে আর খুঁজে পাবে না যতক্ষণ না পর্যন্ত পরশুরামের লাশ পড়ে থাকবে। এটা শুনে আয়ুষীর বুকটা অনেকটাই কেঁপে ওঠে। আয়ুষী বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। অন্যদিকে বিজিৎ শীতলকে ফোন করে দেয়, বলছে, শোনো, সময় নষ্ট করা যাবে না, তুমি পাঁচু এবং নন্দাকে লোকেট করো, আর ওরা এলাকাতেই থাকবে। রথযাত্রা ভিড়ের মধ্যে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না, ঠিক আছে? ঠিক আছে, এটা বলে বিজিৎ ফোনটা কেটে দেয়। এদিকে সব লক্ষ্য করে বলরাম এবং মায়া। বলরাম বলে, বিজিৎ খেলায় নেমে গিয়েছে। খেলা খেলতে হলেও নিয়ম জানতে হয়, কিন্তু খেলায় ফাল করলে কি হয় অবশ্যই জানো, সোজা রেড কার্ড মাঠের বাইরে। এরপর বলরাম মায়াকে ফোন করে জানিয়ে দেয়, নন্দার পাঁচু এখন গাড়িতেই থাকবে, ওরা যেন কিছুতেই নামে না। মায়া তখন বলে, তাহলে কখন নামবে? বলরাম তখন বলে, আমি যখন বলবো তখনই নামবে। এরপর মায়া বলে, ঠিক আছে। এরপর ত্রিপুর্ণা যখন চিৎকার করতে থাকে আয়ুষের জন্য, তখনই ওইখানে আয়ুষে এসে হাজির। আয়ুষীকে দেখে ত্রিপুর্ণা যেন আকাশ থেকে পড়ে যায়, তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ওইখানে মহেশ মজুমদার চলে আসে। মহেশ মজুমদারকে দেখে কর্ণ চ্যাটার্জি অনেক খুশি হয়ে যায়। কর্ণ তখন মহেশ মজুমদারকে বলে, আচ্ছা তুমি না শিবপ্রসাদকে ছেড়ে দাও, ওর থেকে ভালো একজন বডিগার্ড আমি তোমাকে জোগাড় করে দিব, যা বেতন দাও তার থেকে দ্বিগুণ দিব। যা শুনে পরশুরাম বলে, সব কিছু না টাকা দিয়ে কেনা যায় না। কর্ণ হেসে বলে, ক্ষমতা আছে, অর্থ আছে, লোক আছে, সবই সম্ভব। এদিকে রথ টানার প্রস্তুতি শুরু হয়ে যায়। সবাই শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর মানুষ উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এরপরে আমরা দেখতে পাবো রথযাত্রার মাঝখানে মায়া পাঁচু এবং নন্দাকে গাড়ি করে নিয়ে এসেছে। তখন নন্দার পাঁচু খুব ভয় পেতে থাকে, বলছে, ম্যাডাম, ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে কেন নিয়ে আসলেন? মায়া তখন বলে, চুপ থাকো, ভগবান জগন্নাথ আমাদের রক্ষা করবেন। এটা বলে মায়া অনেকটা ভয় পেতে থাকে। সে বুঝতে পারে আর কয়েক মুহূর্তের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু এই রথযাত্রা নয়, মুখার্জি পরিবারের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিবে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পরিবারে কি ঘটতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।